আমি মহুয়া আপনাদের সবাইকে এই চ্যানেল বিদেশের মহুয়াতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ব্লগটি আমি শেয়ার করছি সেটি হলো আমাদের লাঞ্চ বানিয়ে নিয়ে যাওয়ার ব্লগ বিবেকানন্দ বেদান্ত সোসাইটিতে। সেই কারণেই প্যাটেল ব্রাদার্সে এসছি প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেওয়ার জন্যে। মটরের ডাল, ঘুগনি, পনির, একটা পাঁচমিশালি তরকারি, চাটনি এইগুলি বানানোর ইচ্ছা রয়েছে। আর স্টার্টারের জন্যে অনিয়ন পকোড়া আর ডেজার্টে মিষ্টিটা কিনে নেব। প্যাটেল ব্রাদার্স থেকে বাজার করে বেরিয়ে বাড়িতে এসে মশলাগুলি আমি রেডি করে নিয়েছিলাম। আমি যেহেতু গুঁড়ো মশলাগুলি বাড়িতে বানিয়ে নিই, তাই আমি বেশ কিছুটা ধনে জিরে গুঁড়ো একসঙ্গে রেডি করে নিয়েছি। আর গরম মশলা পাউডারটিও আমি ওভাবেই বাড়িতে রেডি করে নিই। আমি কেনা মশলা ব্যবহার করি না। আর রান্নার আগে ফ্রেশ বানিয়ে নিলে গন্ধটাও বেশ ভালো থাকে। আবার কিছুদিন রেখে দেওয়ার পর এত ভালো গন্ধটা আর পাওয়া যায় না, তাই আমি রান্নার আগে আগে ফ্রেশ বানিয়ে নিই। রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে সেগুলোকে বেটে নিচ্ছি, কারণ ডালের বড়া দেব পাঁচমিশালি তরকারিতে। আমার আগের গৃহপ্রবেশের ব্লগটি বহু মানুষের কাছে পৌঁছে গেছিল ঠাকুরমায়ের কৃপায়। বহু মানুষের আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আমি আনন্দে আপ্লুত। আমাদের শ্রদ্ধেয় মহারাজ ঈশাত্মানন্দজির কথাগুলি এত সুন্দর ছিল, আমি নিজেই ব্লগটি চালিয়ে অনেকবার শুনেছি। তবে অনেক পরিচিত মানুষজন বলছেন তাদের কাছে ইউটিউব থেকে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না। কেন জানি না এরকমটি হচ্ছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, ব্লগটি দেখার পর আপনাদের ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে যদি শেয়ার করে দেন, তাহলে হয়তো ব্লগগুলি সবার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এদিকে আমি আম কেটে আমের টক করব বলে সেগুলি বসিয়ে দিলাম কড়াইতে। নুন হলুদ দিয়ে আমগুলি একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আপনারা অনেকেই আমাদের সম্পর্কে জানতে চেয়েছেন, সেই ব্লগগুলিও আমি ধীরে ধীরে নিয়ে আসব যদি আপনাদের ভালো লাগে। যে পাঁচমিশালি তরকারিটি করব ভাবছিলাম, তার জন্যে আমি আলু, কুমড়ো আর বেগুন কেটে নিচ্ছি। আমি সবগুলি রান্নার উপকরণ প্রায় একসঙ্গেই রেডি করে নিচ্ছি, যেহেতু সময় খুবই অল্প। এক মনে রান্না করে যাচ্ছি। এদিকে আমগুলি সেদ্ধ হয়ে গেছে, এবার মিষ্টি মিশিয়ে অল্প জল দিয়ে দিলেই রান্নাটি রেডি। আর অন্যদিকে বেগুন আর কুমড়ো কেটে রেডি করে নিচ্ছি তরকারির জন্যে। এখন অনেক মানুষজনের জন্য রান্না করতে একদম কষ্ট হয় না। আমি এত রান্নাবান্না সবই এদেশে এসে শিখেছি। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে আমি রান্না করি। তাও এখনও কোনো জিনিস না জানলে মাকে জিজ্ঞাসা করে নিই ফোন করে। আমি লুচি বেলতে পারতাম না একদম। আমি ওটা বস্টন বেদান্ত সোসাইটিতে গিয়ে বড়দের থেকে শিখেছি। ছোট থেকেই বাবা মায়ের হাত ধরে প্রায়ই বেলুড় মঠ যেতাম, তখন থেকেই ঠাকুরমাকে চিনেছি। তারপর 2005 সালে বিয়ের পর আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, যেহেতু নরেন তখন ওরাকল ব্যাঙ্গালোরে চাকরি করত। প্রতি রবিবার আমরা রামকৃষ্ণ মিশন যেতাম এবং আরতি দেখে বাড়ি ফিরতাম। আমরা 2007 সালে এই দেশে আসার পর 2009 সাল থেকে বস্টন বেদান্ত সোসাইটি যাওয়া শুরু করি। তারপরে 2010 সালের মার্চ মাসে আমার বড় মেয়ে আরজার জন্মের পর সেপ্টেম্বর মাস নাগাদ আমি আর নরেন দীক্ষা নিয়েছিলাম বস্টন বেদান্ত সোসাইটির হেড আমাদের গুরুদেব মহারাজ ত্যাগানন্দজির থেকে। তখন আরজা একদম ছোট্ট ছিল। আরজাকে সাথে করে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম সকালবেলা দীক্ষা নিতে। 2010 থেকে 2020 পর্যন্ত আমি বস্টন বেদান্ত সোসাইটিতে ঠাকুরমায়ের গান গেয়েছি, বিভিন্ন পুজোতে আর বিভিন্ন অনুষ্ঠানে। খুব আনন্দে দিনগুলি কেটেছিল গুরু ভাই বোনদের সঙ্গে। 2020 সালে চাকরির জন্যে আমরা মুভ করি শিকাগোতে, ঠিক কোভিডের আগে জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি থেকে এদেশে লকডাউন শুরু হয়ে গেছিল। তারপরে 2020 সালে এই শিকাগোতে আসার পর যেহেতু লকডাউন শুরু হয়ে যায়, তাই আর সেভাবে বিবেকানন্দ বেদান্ত সোসাইটিতে যাওয়া হয়নি। 2021 সালেও যে দুর্গাপুজো হয়েছিল এখানে যথেষ্ট প্রিকশন মেনটেন করে হয়েছিল, তখনও আমরা যাইনি, কারণ এদেশে তখনও গ্যাদারিং অ্যালাউ করছিল না।
তারপরে 2022 সাল থেকে আমরা শিকাগো বিবেকানন্দ বেদান্ত সোসাইটিতে যাতায়াত শুরু করি। অপূর্ব সুন্দর ঠাকুর মায়ের জায়গা, জানেন তো, অপূর্ব অপূর্ব ছবি রাখা রয়েছে। সেগুলি এক একটি দেখতে দেখতেই সময় কেটে যায় কতক্ষণ। এখন মন পড়ে থাকে কখন শনিবার আর রবিবারটি হবে। শনিবার হলেই চলে যাব আমাদের বাড়ির কাছাকাছি হোম অফ হারমোনি সেন্টারটিতে, আর রবিবার দিনকে যাব হোমার গ্লেনের আশ্রমটিতে। আমরা যারা সংসারী মানুষজন, মনে হয় আমরা সবাই সংসারের কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। তারপরে সপ্তাহ শেষে ঠাকুরের সাধু শিষ্যদের দর্শন ও সৎসঙ্গ হয়, ওনাদের স্পিচ শুনতে পারি, আর ঠাকুর মায়ের সামনে দাঁড়িয়ে যদি একটু প্রার্থনা করতে পারি, তাহলে যেন মনটি আনন্দে ভরে যায়। আবার সারা সপ্তাহ কাটানোর রসদটি পেয়ে যায় ওভাবেই। এরকমভাবেই এদেশে অনেকগুলি বছর কাটিয়ে দিলাম আনন্দে। এদেশে যে কোনো দুঃখ কষ্টের দিনে ঠাকুরমাকে স্মরণ করে আর গুরুদেবকে স্মরণ করে আমরা উদ্ধার পেয়েছি। এখন আর গুরুদেবকে প্রত্যেকটি সপ্তাহে দেখতে পাই না, কিন্তু মহারাজ ঈশাত্মানন্দজিকে দেখতে পাই। সেই হাসি মুখটি মনে করলেই যেন সমস্ত দুঃখ কষ্ট মন থেকে কোথায় উধাও হয়ে যায়। এটি আমার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করলাম। রামকৃষ্ণ অর্ডারের সমস্ত সাধুদের দেখলেই মনে আনন্দ চলে আসে। তারাই আনন্দ স্বরূপ। তাদের উপস্থিতিতে যে কোনো জায়গা আলোয় আলোকিত হয়ে ওঠে। আমি একটি খুবই সাধারণ মেয়ে, আমার জীবনের গল্পগুলিও খুবই সাধারণ। অনেকেই জানতে চেয়েছিলেন, তাই আজকে অল্প কিছু শেয়ার করলাম। এদিকে আমার পালং শাক দিয়ে বানানো তরকারিটিও রেডি হয়ে গেল। বড়াগুলো মিশিয়ে দিলাম। মুসুর ডাল আর মটর ডাল, 2 রকম ডালের আমি বড়া বানিয়েছিলাম। এবারে অল্প ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলেই রান্নাটি রেডি। সুদূর আমেরিকাতে মা বাবা পরিবার পরিজনদের ছেড়ে এসে আমরা যেন আবার এখানে নিজের পরিবারটিকেই ফিরে পেয়েছি। ঠাকুরমাকে ধরে রেখে জীবনে আনন্দে থাকা অনেকটা সহজ হয়ে গেছে। আবারও বলে রাখি, এটি আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা এবং নিজের মতামতটি জানালাম। ভাত আর ডাল নরেন বানিয়েছিল, সেগুলি বানানোর ভিডিও আর নেওয়া হয়নি তাড়াহুড়োতে। এবার আমরা রেডি করছি বিবেকানন্দ বেদান্ত সোসাইটিতে সবকিছু প্যাক করে নিয়ে যাওয়ার জন্য। রান্নাঘরে কিছু বাসনপত্র ক্লিন করেছি, আর বাকিগুলি পড়ে আছে সিঙ্কের ভিতর। বাড়ি ফিরে এসে রান্নাঘরটি ক্লিন করব। এখন আর সময় নেই। এই সব জিনিস গাড়িতে ভরে রওনা দিয়ে দেব খুব তাড়াতাড়ি। সকাল 11টার মধ্যে আশ্রমে পৌঁছে যেতে হবে, কারণ 11টা থেকে স্বামীজির স্পিচ আছে। আর যা আমাদেরকে হেল্প করে দিচ্ছে সমস্ত জিনিস উপর থেকে নিচে এনে গাড়িতে ঢোকানোর জন্য। ধীরে ধীরে সব জিনিস আনা হয়ে গেল। আরজা সুজার পাশে অনেকগুলি খাবারের ট্রে রেখে দিয়েছি। এবার আমরা রওনা হয়ে পড়েছি আশ্রমের দিকে। প্রায় 40 মাইলের পথ, যেতে লাগবে 45 মিনিটের মতো। কালকে রাত থেকে সকাল পর্যন্ত বেশ ভালোই বৃষ্টি হয়েছে, এখন একটু কমেছে। বৃষ্টি হওয়ার জন্য হিউমিডিটিও অনেকটা ছিল। এই যে আমরা পৌঁছে গেছি হোমার গ্লেনের বিবেকানন্দ বেদান্ত সোসাইটিতে। এখন বৃষ্টি না হলেও আকাশটি খুবই মেঘলা, আর গাছগুলোকে খুব প্রাণবন্ত সবুজ লাগছে। বৃষ্টির জল পেয়েছে যে। আমরা গাড়ি থেকে এবার সব খাবারগুলি বার করে এনে সেন্টারের কিচেনে রাখব। একটু তাড়াতাড়ি করছি, কারণ বৃষ্টি নামলে আবার ভিজে ভিজে আনতে হবে। এই যে এটি হলো আমাদের সেন্টারের কিচেন। এইখানে আমরা কিচেন আইলে এনে সব কিছু গুছিয়ে রাখছি। আর যেগুলি একদম সকালের দিকে বানিয়েছিলাম সেগুলি অল্প ঠান্ডা হয়ে গেছিল, তাই আমি ওভেনের ভিতরে রেখে দিচ্ছি। পনিরের তরকারিটি গরম হয়ে গেছে ভালোই, তাই এবার নরেন ওভেন থেকে বার করে রেখে দিচ্ছে। এখানে সব রেডি করে 11টা বাজতেই আমরা উপরে শ্রাইনে গিয়ে বসেছিলাম, কারণ মহারাজের স্পিচ শুরু হবে। তারপরে 12টা নাগাদ স্পিচ হয়ে যাওয়ার পর আমরা নিচে এসেছিলাম লাঞ্চের জন্য। এই সামনের ব্রাউন কালারের পাত্রটিতে ডাল রাখা রয়েছে, ওটি নরেন বানিয়েছে, ওইটি আপনাদেরকে দেখানো হয়নি।
क्षिप्रं ब्रह्मकर्मसमाधिनं हरि ओम तत्सत्। এখানে আগে আমাদের শ্রদ্ধেয় স্বামীজির জন্য খাবার তুলে রাখা হচ্ছে, তারপরে বাকিরা সবাই এসে খাবার নেবেন একে একে। আমি প্রত্যেক উইকেন্ডেই আপনাদের দেখাই খুব ভালো ভালো লাঞ্চ খাচ্ছি আমাদের বেদান্ত সেন্টারে। এরকম আমাদের মতনই কোনো কোনো পরিবার দায়িত্ব নিয়ে খাবার নিয়ে আসেন। সেরকমই এই সপ্তাহে আমরা লাঞ্চটি বানিয়ে আনার দায়িত্ব নিয়েছিলাম। আমাদের ডাইনিং হলের ঠাকুর মায়ের ছবিটি কি সুন্দর, তাই না? ঠিক মনে হয় যেন ঠাকুর মায়ের ডাইনিং হলে ঠাকুর মায়ের সামনে বসে খাচ্ছি। উপরের শ্রাইন থেকে ঠাকুরমাকে প্রণাম করে আমাদের মহারাজজির সঙ্গে দেখা করে মহারাজজিকে প্রণাম করে সবাই একে একে আসছেন নিচে ডাইনিং হলে। আমার বড় মেয়ে আরজা সবাইকে পরিবেশন করতে পেরে মহা খুশি সে। এই তো কিছুদিন আগে জন্মালো, দেখতে দেখতে বড় হয়ে গেল, এখন কত কিছু কাজ শিখে গেছে। আরজা সুজা দুজনেরই রান্না করা দেখতে খুব ভালো লাগে, তাই আমি যখন রান্না করি অন্যান্য দিন তখন ওরা পাশে বসে রান্নার রেসিপি দেখতে থাকে। তবে যখন অনেকটা রান্না করতে হয় তখন আমি একাই রান্না করি, ওদের সঙ্গে কথা বলতে গেলে ভুল হয়ে যেতে পারে। যে দাদা রান্না ভালো লাগলো খেয়ে? খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাই। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। মাসি মামির সময় সবাই ভালো লাগলো খাবার? খুব ভালো লাগলো, ভালো হয়েছে। থালা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। বোন কেমন? দারুণ, অসাধারণ, অসাধারণ, ধন্যবাদ। এবার সবাইকে সার্ভ করার পর আমরাও খাবার নিয়ে বসে পড়েছি খাবো বলে। সকাল থেকে উঠে অনেকটা দৌড়ঝাঁপ করে একটু অগোছালো হয়ে গেছি, কিন্তু মনে বড়ই আনন্দ। এই যে আমার দুই বোন খাচ্ছে, খাওয়া শেষ। হ্যাঁ, কেমন লাগলো আত্রি? কোয়েল ভালো লেগেছে। এবার আশ্রম থেকে বাড়ি ফেরার পালা। এই যে বাসনপত্র সব নিয়ে বেরিয়ে পড়েছি। আমার সাধারণ জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। ঠাকুর মায়ের কৃপায় সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগে।